ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তাপগতিবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আজকের লেকচারে আমরা শুরুতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, গত লাস্ট ক্লাসে আমরা যে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া সম্বন্ধে আমরা পড়েছিলাম, 4টা তাপগতীয় প্রক্রিয়া আমরা পড়েছিলাম। তো এই 4টা তাপগতীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে রূপগুলো কেমন হয় সেই বিষয়গুলো আমরা জেনেছি। এখন এই 4টা তাপগতীয় প্রক্রিয়াকে ব্যবহার করে দেখো আমরা বেশ কয়েকটা লেখচিত্র আমরা এখানে ড্রয়িং করতে পারি। প্রথম যে লেখচিত্রটা ছিল, প্রথম যে প্রক্রিয়াটা ছিল সেটার নাম হচ্ছে তোমার সমউষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, তো সমউষ্ণ প্রক্রিয়া যদি হয় তাহলে সমউষ্ণ প্রক্রিয়ায় কি ছিল বলো, তোমরা একটু নিজেরা বলো সমউষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞাটা কি ছিল বলো। যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না সেটাকে কি বলা হয়? সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রার পরিবর্তন হয় না, তাহলে বলতো এটা গ্যাসের কোন সূত্রকে মেনে চলে এই সমউষ্ণ প্রক্রিয়া? বয়লের সূত্রকে মেনে চলে। বয়লের সূত্রকে মেনে চলে। তার মানে আমরা সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে লিখতে পারি পিভি দ্যাট ইজ ইকুয়াল টু কি বলতো? কনস্ট্যান্ট কে। তাহলে এখন বলো সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে লেখচিত্রটা তৈরি হবে, এই লেখচিত্রটা এদিকে দিয়ে দাও ভি, আর এইদিকে উপরের দিকে দিয়ে দাও এটা হচ্ছে তোমার পি, আর এটা হচ্ছে মূল বিন্দু 0। তাহলে পি বনাম ভি লেখ কেমন হয় বলো তো? বয়লের সূত্রে যে লেখ সেটা কি এভাবে নেমে যায়, এভাবে নেমে যায় আয়তাকার অধিবৃত্ত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এবারে চলে আসো 2 নাম্বার যে প্রক্রিয়াটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশে তাপের আদান প্রদান হয় না, তার মানে আমরা সেখানে ডিকিউ কত ধরেছিলাম? 0 ধরেছিলাম। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু চাপ এবং আয়তনের মধ্যে একটা রিলেশন আছে। তো সেই রিলেশনটা আমরা পরে পড়াবো, আপাতত আমি একটু লিখে দিচ্ছি, পরে আমি পড়াবো তোমাদের এটা। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে তোমার পি ভি টু দি পাওয়ার গামা। এই উপরে ভি এর উপরে যে পাওয়ারটা নিয়েছি আমি, এটাকে বলা হচ্ছে গামা, গয়াকার ময়াকার গামা। গামা কাকে বলে আমি পরে বলছি। দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। আচ্ছা, এখন এই গামাটাকে বলা হয় স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এই দুইটা আপেক্ষিক তাপদ্বয়ের যে অনুপাত, এই অনুপাতকে বলা হয় তোমার গামা। তার মানে আমরা গামা দ্যাট ইজ ইকুয়াল টু লিখতে পারি সিপি ডিভাইডেড সিভি। সিপি আর সিভি কি জিনিস সেটা বলা হয়েছিল। সিপিটা হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিভি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আয়তনে। তো যে কোনো গ্যাসের ক্ষেত্রে তোমার সিপিটা অলওয়েজ গ্রেটার দ্যান তোমার সিভি। তো যেহেতু সিপি গ্রেটার দ্যান সিভি, তাহলে সেক্ষেত্রে গামার মানটা অলওয়েজ কি হবে বলো তো? 1 এর চেয়ে বলো এই অনুপাত বড় হবে। তাহলে গামার মানটা সবসময় 1 এর চেয়ে বড় হবে, গামা গ্রেটার দ্যান 1। গামার মান আছে, আমরা ওই যে বিভিন্ন পরমাণুর যে গ্যাস আছে, এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, ত্রি বা বহু পরমাণু গ্যাস, এই গ্যাসগুলোর ক্ষেত্রে গামার মান আছে। তাহলে সেই মানগুলো অবশ্যই কার চেয়ে বড় হবে? 1 এর চেয়ে বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো আমরা একটু এই সমস্ত প্রক্রিয়ার সাথে রুদ্ধতাপ প্রক্রিয়ার সাথে একটা কম্পেয়ার করতে চাচ্ছি, কম্পারেটিভ স্টাডি করতে চাচ্ছি। এটা হচ্ছে পিভি ইকুয়াল টু কে সমস্ত প্রক্রিয়া, আর রুদ্ধতাপের ক্ষেত্রে আমরা কি লিখেছি? পিভি টু দি পাওয়ার গামা দ্যাট ইজ ইকুয়াল টু কে। তাহলে এখন বলো তো আমরা যদি এটা লেখচিত্রটা তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি দাঁড়াবে বলো? এইদিকে আমরা দিয়ে দিলাম ভি, আর এইদিকে দিয়ে দিলাম তোমার পি। তাহলে পি বনাম ভি লেখ রুদ্ধতাপের ক্ষেত্রে কি হবে বলো? এই গ্রাফটা ওখানে সমস্যার ক্ষেত্রে যেভাবে নিচে নেমে গিয়েছে, এই রুদ্ধতাপের ক্ষেত্রে কি সেইভাবে নেমে যাবে নাকি দ্রুত নেমে যাবে বলো তো? একটু চিন্তা করে উত্তর দেয়। সমীকরণ দ্রুত নেমে যাবে। দ্রুত নেমে যাবে থেকে ব্যাখ্যা দেওয়া যায় কিভাবে দ্রুত নেমে যাবে, কেন বললাম বলো তো দেখি। আমরা জানি যে পি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা? কে ডিভাইডেড ভি টু দি পাওয়ার গামা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন গামার মানটা গামার পাওয়ার যেটা সেটা কত? 1 এর চেয়ে বড়। তার মানে এই যে ভি এর উপরে যে গামা পাওয়ার করলা এই মানটা কিন্তু, আর উপরেটার ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে তুমি কি লিখেছিলে? সমস্যার ক্ষেত্রে পি ইকুয়াল টু কে ডিভাইডেড ভি, এটা হচ্ছে সমস্যার ক্ষেত্রে। আর উপরে যেটা আমি লিখেছি স্টার চিহ্ন যেটা দিচ্ছি সেটা হচ্ছে রুদ্ধতাপের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে বলো একটা নির্দিষ্ট আয়তন পরিবর্তনের ক্ষেত্রে কোন ক্ষেত্রে চাপ কম হবে? মানে চাপ দুইটা ক্ষেত্রে তো চাপ কমে যাবে, কোন ক্ষেত্রে আস্তে কমবে আর কোন ক্ষেত্রে দ্রুত কমবে এবং কেন? এই সমীকরণ থেকে ব্যাখ্যা দেওয়া যায়। একটু বুঝিয়ে বলো, কে পারবে?
স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলো, যে পারো সে বলো। স্যার রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে স্যার চাপটা স্যার দ্রুত কমবে, আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে স্যার চাপটা স্যার ধীরে কমবে স্যার। কারণ স্যার যেহেতু ভি এর উপরে স্যার গাম গাম ভি টু দি পাওয়ার গামা, আর যেহেতু স্যার গামা ইজ গ্রেটার দেন 1, তাহলে স্যার সেটা মানে দ্রুত কমবে। আর স্যার পি ইজ ইকুয়াল টু কে বাই ভি, সেটা স্যার আস্তে মূল আস্তে জিনিসটা বলবে যে এটাও কে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে এখানে ভি এর উপরে পাওয়ার গামা করলে বড় মান তৈরি হবে, কিন্তু এখানে শুধু ভি মানে একটা ছোট মান থাকবে। তাহলে তাহলে দুটা ভগ্নাংশের যদি তোমার লব একই হয়, তাহলে হর যার বড় হবে ওই ভগ্নাংশটা কি হয়, ছোট ছোট হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে পি এর মানটা অর্থাৎ রুদ্ধতাপের প্রক্রিয়া চাপের মানটা একটা নির্দিষ্ট আয়তন পরিবর্তনের ফলে সম আয়তন পরিবর্তন করতে চাচ্ছে রুদ্ধতাপ এবং সমষ্ণুতে। তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণ দুইটা থেকে দেখতে পাচ্ছি যে সমষ্ণুতে চাপ যে হারে কমবে, রুদ্ধতাপের ক্ষেত্রে তার চেয়ে দ্রুত হারে কমে যাবে। কেন? কেননা ভি এর উপরে এখানে পাওয়ার গামা থাকার কারণে নিচে হরের মানটা সমষ্ণের চেয়ে কি হবে, বেশি হবে। যার জন্য তোমার রুদ্ধতাপীয় যে লেখটা, এই লেখটা সমষ্ণ লেখের চেয়ে কি হবে, খাড়া হবে, বেশি খাড়া হবে, মানে দ্রুত নেমে যাবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়া একটা কি প্রক্রিয়া বলতে পারি, একটা ধীর প্রক্রিয়া বলতে পারি। ওই ক্ষেত্রে চাপ এবং আয়তনের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হবে। আর রুদ্ধতাপের ক্ষেত্রে চাপ এবং আয়তনের পরিবর্তনটা কিভাবে সংঘটিত হবে, দ্রুত সংঘটিত হবে। কেন হবে? কেননা ওই যে ভি এর উপরে যে পাওয়ার গামা এসছে, এই গামার মান যেহেতু 1 এর চেয়ে বড়, সেই জন্য তোমার এখানে একটা নির্দিষ্ট আয়তন পরিবর্তনের কারণে চাপের মানটা খুব দ্রুত কমে যাবে। এই জন্য তাহলে আমরা কি বলতে পারি, তাহলে দ্রুত যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে লেকটা যে হারে নেমে গিয়েছে, রুদ্ধতাপের ক্ষেত্রে কি লেকটা সেই হারে নামবে নাকি তার চেয়ে দ্রুত হারে নেমে যাবে? খারাপভাবে দ্রুত হারে নেমে যাবে। খাড়া নেমে যাবে। তার মানে এইরকম একটা লেক পা খুব দ্রুত নেমে যাবে। ওই রেখার স্লোপ আর এই রেখার স্লোপের মাঝে কিন্তু পার্থক্য আছে। উপরে রেখার যে স্লোপ মানে ঢাল, সমস্যার ক্ষেত্রে রেখার যে ঢাল পাবে, আর নিচের এই রুদ্ধতাপের ক্ষেত্রে ঢালটা কিন্তু বেশি হবে। তার মানে বেশি হলে কি আমরা বলতে পারি না তাহলে কোন লেকটা খাড়া, বলো সমষ্ণ লেক খাড়া বেশি নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেকটা খাড়া বেশি হবে? স্যার রুদ্ধতাপের প্রক্রিয়া। রুদ্ধতাপীয় লেকটা, এগুলো প্রমাণ আছে, হ্যাঁ এগুলো পরে আমরা করাবো, আপাতত একটু কনসেপ্ট গুলো আগে শিখো। তাহলে আমরা এই লেখ থেকে বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু চাপ এবং আয়তনের পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সমষ্ণ প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া, স্লো প্রসেস। আর রুদ্ধতাপ প্রক্রিয়া একটা কি প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া। এটা হঠাৎ এই প্রক্রিয়াগুলো কি হচ্ছে তোমার সংঘটিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গ্রাফের পার্থক্য সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপ প্রক্রিয়ার মধ্যে। পি বনাম ভি লেখে গ্রাফের যে পার্থক্য সেটা হচ্ছে সমস্যার ক্ষেত্রে আস্তে আস্তে নামবে, আর রুদ্ধতাপের ক্ষেত্রে দ্রুত নেমে যাবে, দ্রুত নেমে যাবে। আমি যদি আরেকটু ভালো করে দেখাই, এটা আমার অতটা ভালো হয় নাই, আমি যদি এইভাবে আরেকটু দেখাতে চাই, দেখো খুব দ্রুত নেমে যাবে। দেখো আমি এখানে আবারও ড্রয়িং করে দেখাচ্ছি। তার মানে এই যে একটা পয়েন্ট থেকে শুরু হয় খুব দ্রুত নেমে যাবে, খুব দ্রুত নেমে যাবে। এই হচ্ছে তোমার এটা রুদ্ধতাপ, আর এটা হচ্ছে তোমার সমষ্ণ। আচ্ছা, এবারে 3 নাম্বার যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটা হচ্ছে তোমার সম আয়তন। আচ্ছা, তাহলে সম আয়তনের ক্ষেত্রে আমাদের কি ছিল বলতো, সম আয়তনের ক্ষেত্রে আয়তনের কি কোনো পরিবর্তন হয়েছিল বলো? নামই তো সম আয়তন। না না স্যার। স্যার। তাহলে আয়তনের পরিবর্তন ছিল না। তাহলে আয়তনের পরিবর্তন না হলে এটাকে আমরা লেখে কিভাবে দেখাতে পারি, আয়তনের পরিবর্তন হয় নাই, তার মানে ডিভি ইকুয়াল টু কত ছিল, 0 ছিল। তো ডিভি 0 হওয়ার কারণে ডিডব্লিউ কিন্তু 0 ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পি বনাম ভি যে লেখ, অর্থাৎ চারটা প্রক্রিয়া আমরা চাপ বনাম আয়তন লেখচিত্র আমরা দেখাচ্ছি এখন, পি বনাম ভি লেখ। তাহলে এটা কি হবে বলো, আয়তনের পরিবর্তন হবে না কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হবে। তার মানে কি এরকম একটা লেখ পাওয়া যাবে? দেখো তো এটা বুঝতে পেরেছি স্যার এক্স অক্ষের উপর লম্ব রেখা সমীকরণ। এক্স অক্ষের উপর লম্ব রেখা, এই যে আমি ড্রয়িং করেছি, দেখো এটা বুঝতে পেরেছি কিনা, এই রিলেটেডই কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তোমার। এটা একটা সম আয়তন প্রক্রিয়া, লেখ থেকে আমরা বলতে পারি এটা একটা সম আয়তন প্রক্রিয়া। আর 4 নাম্বার জি যে স্যার। প্রক্রিয়াটা সেটা হচ্ছে তোমার সমচাপ। সমচাপ মানে চাপ স্থির থাকবে এখানে, তাই না? সমচাপ মানে কি, চাপ যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, চাপটা স্থির থাকবে। তার মানে আমরা কি লিখবো, ডিপি দ্যাট ইজ ইকুয়াল টু কি 0, চাপের পরিবর্তন হবে না। তাহলে চাপের পরিবর্তন হবে না কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হবে। তার মানে এটা পি এক্স অক্ষে দিয়ে দাও ভি, আর ওয়াই অক্ষে দিয়ে দাও পি, তাহলে এটা তোমার এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা হয়ে যাবে। তার মানে আমার এখানে এক্স অক্ষ বরাবর আয়তনের পরিবর্তন হচ্ছে, বাট দেখো চাপের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি বলো? সমচাপ প্রক্রিয়া। সমচাপ। সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, এখন আমরা এই যে চারটা লেখচিত্র আমরা পড়েছি একটু ভালো করে নজর দাও। সমষ্ণ রুদ্ধতাপ, সমষ্ণের ক্ষেত্রে কার্ভ, এটা মানে বক্ররেখা, কিন্তু সমষ্ণ রুদ্ধতাপ ও বক্ররেখা। কিন্তু সমস্যার সাথে রুদ্ধতাপের পার্থক্য হচ্ছে সমষ্ণের চেয়ে রুদ্ধতাপীয় লেখটা খুব দ্রুত নেমে যাবে, এই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য।
আর এই দুটা তো নাম থেকে ইজিলি বলতে পারছি আমরা, সম আয়তনে আয়তন স্থির থাকবে, চাপের পরিবর্তন হবে, তাহলে এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। আর সম চাপের ক্ষেত্রে তোমার এটা চাপের পরিবর্তন হবে না, কিন্তু আয়তনের পরিবর্তন হবে, তার মানে এটা হচ্ছে আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তাহলে এই যে আমরা যে চারটা লেখচিত্র আমরা পড়লাম, এই চারটা লেখচিত্র ব্যবহার করে এখন চলে এসো তোমার অ্যাসাইনমেন্টে চলে এসো। অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কিন্তু আমি সরাসরি বলে দিব না, সরাসরি বলে দিলে তার অ্যাসাইনমেন্ট হলো না, তোমাদের একটু আমার কথা থেকে ধরতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। আচ্ছা, এখন চলে এসো তোমার এই জায়গা থেকে শুরুটা হয়েছে, এই পয়েন্টটাকে নাম দিয়ে দিলাম আমরা এ, এটাকে নাম দেওয়া হচ্ছে তোমার বি, আর এইটাকে আমরা নাম দিয়ে দিলাম তোমার সি। বি তে কিন্তু দেখো এ তে একটা কি পাওয়া যাবে বলো তো, এটা আয়তন বনাম চাপ লেখচিত্র, তোমার পি বনাম ভি লেখচিত্র, এইদিকে কিন্তু ভি আছে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে তোমার পি। তাহলে বলো তো এ তে আমরা কি পাবো, বলো তোমরা নিজেরা বলো, এ বিন্দুর স্থানাঙ্ক কি কি হতে পারে? একটা চাপ পাওয়া যাবে P1, আয়তন পাওয়া যাবে V1, আর একটা তাপমাত্রা পাবো আমরা T1। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এবারে চলে যাও বি বিন্দুতে, এ থেকে বি তে যাওয়া হচ্ছে। এখন এ থেকে বি তে গেলে দেখো, এখন বলো এটা কি প্রক্রিয়া, এ থেকে বি এটা কি প্রক্রিয়া? এই লেখগুলো সম আয়তন। নিয়ে আসো, এই লেখগুলোকে সম অ্যানালাইসিস আয়তন করো। প্রক্রিয়া। আর এটা এটা সম সম আয়তন আয়তন প্রক্রিয়া, প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়ার নাম জানলে দেখো অনেক কিছু হয়ে যাবে এখানে। আচ্ছা, তাহলে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে এখন বলো তো এ থেকে বি তে গেলে কি চাপের পরিবর্তন হয়েছে? চিত্র থেকে বলো। জি স্যার। জি স্যার। অবশ্যই হয়েছে, তাহলে এটাকে নাম দিয়ে দাও P2। আর আয়তনের কি পরিবর্তন হয়েছে এখানে বলো? স্যার V1ই এখনো থাকবে স্যার, V1। হয় নাই স্যার। আয়তন এখানে যে V1 টা ছিল ওই V1ই আছে, আয়তনে কিন্তু পরিবর্তন হয় নাই, তার মানে V1ই আছে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, T2 হয়েছে। তাহলে বি তে স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এটা। এবারে চলে আসে সি তে। আচ্ছা, এখন বলো এ থেকে বি এটা কি প্রক্রিয়া? সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, এবারে বলো তো বি থেকে সি এটা কিন্তু একদম স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এভাবে নেমে আসছে। তো দেখো তো এক্ষেত্রে স্ট্রেট লাইন যে নেমে যাচ্ছে এইভাবে, তাহলে এখানে দেখো তো চাপেরও পরিবর্তন হচ্ছে এবং কি আয়তনেরও পরিবর্তন হচ্ছে। জি জি স্যার। স্যার। তাহলে এখন বলতো আমরা যে চারটা তাপগতীয় প্রক্রিয়া পড়েছি, এই চারটা তাপগতীয় প্রক্রিয়ার কোন প্রক্রিয়াকে কি সমর্থন করে? একটু চিত্র থেকে বলার চেষ্টা করো। না স্যার। না না স্যার। স্যার। তাহলে এই যে লেখের এখানে একটা সমস্যা আছে, এই জায়গায় একটা সমস্যা আছে, যে এটা কোন তাপগতীয় প্রক্রিয়া এটা কিন্তু আমরা এখন বলতে পারছি না। পারা যাবে বলো তো দেখি, আমরা কি এই যে চারটা তাপগতীয় যে প্রক্রিয়া পড়লাম এখন কি আমরা বলতে পারবো এটা কোন তাপগতীয় প্রক্রিয়া? ওই যে বি থেকে না সি স্যার, বলতে পারবো না স্যার। বলা সম্ভব না। না, তাহলে না স্যার। এখানে লেখের মাঝে একটু ত্রুটি আছে। আচ্ছা, এই ত্রুটিটা যদি আমি নাও ধরি তাহলে প্রশ্নের মধ্যে আবার আরেকটা ত্রুটি আছে, তো সেটাতে পরে যাচ্ছি। এখন আমরা বি থেকে সি তে যখন আমরা নেমে যাব, তাহলে এখন বি থেকে সি তে নেমে গেলে দেখো তো কি হচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে, চাপ কি হচ্ছে, কমে যাচ্ছে, রাইট? জি স্যার। তাহলে আমার এই ক্ষেত্রে দেখো খেয়াল করো, তাহলে আয়তন তোমার আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন কি বেড়ে যাচ্ছে, পক্ষান্তরে চাপ কি হচ্ছে, কমে যাচ্ছে। কমে কমে যাচ্ছে। যাচ্ছে। চাপ কমতে কমতে কোন চাপটা আমরা পাবো যখন আমরা সি পয়েন্টে চলে আসবো? তীর চিহ্ন কিন্তু এই বরাবর এইভাবে দেওয়া আছে, খেয়াল করো। তাহলে আমরা যখন সি তে আসবো তখন আমরা কোন চাপটা পাবো? স্যার এই চাপটা পাবো স্যার। এর যে চাপটা আছে সেই চাপটা এর আমরা পাবো। তাহলে কি আমরা লিখতে পারি না এই ক্ষেত্রে চাপ হচ্ছে P1, আর আয়তন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দ্যাট ইজ V2, আর তাপমাত্রা হচ্ছে তোমার T3। তার মানে এই পয়েন্টে যে আয়তন সেই আয়তনটাই হচ্ছে তোমার V2। দেখো গ্রাফের যে অ্যানালাইসিস, এবারে আবার সি থেকে কোথায় যাচ্ছে খেয়াল করো, সি থেকে এ তে যাচ্ছে। আচ্ছা, বলো তো সি থেকে যদি এ তে যাই, খেয়াল করো, সি থেকে যদি এ তে যাই তাহলে এটা একটা স্ট্রেট লাইন। তাহলে সি থেকে এ তে স্ট্রেট লাইন গেলে দেখো আয়তন সংকুচিত হচ্ছে তথা আয়তনের পরিবর্তন হচ্ছে, বাট প্রেসার কনস্ট্যান্ট। সমচাপ। কনস্ট্যান্ট। তাহলে দেখো সি থেকে এ, সি থেকে এ দেখো আমরা যে চারটা প্রক্রিয়া পড়েছি এটা কোনটাকে সমর্থন করে? সমচাপ। সমচাপ। তাহলে দেখো এটা বুঝতে পেরেছে কিনা? তাহলে আমরা এই লেকটার দুইটা অংশ আমরা ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে এবি হচ্ছে সম আয়তন আর এসি বা সিএ হচ্ছে সমচাপ। কিন্তু বিসিটাকে আমরা ওইভাবে ব্যাখ্যা করতে পারছি না, যে বিসি আসলে এটা যেহেতু কার্ভের মতো দেওয়া নাই, সুতরাং এটাকে আমরা কোনো প্রক্রিয়া আমরা এটা বলতে পারবো না। তার প্রশ্নের মাঝে একটু ত্রুটি আছে, এটা একটা ত্রুটি। আচ্ছা, এবারে আমরা এই ত্রুটিটাকে ওভারকাম করে আমরা বিভিন্ন পয়েন্টে যে স্থানাঙ্কগুলো এ বি সি, এইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো। জি স্যার। জি স্যার। তো এটা ক্লিয়ারলি বুঝতে পারলে এখন বলো ক নাম্বার প্রশ্নে কি চেয়েছে? আমি সরাসরি উত্তরটা বলবো না, বলো কে কি বলতে চাচ্ছ বলো। স্যার T1 আর T2 ধরার ব্যাপারে স্যার কোনো মানে
কোনটা ধরলে স্যার আসলে বেটার হবে স্যার, T1 আর T2? আচ্ছা, মানে এটা স্যার চিত্রের মধ্যে। আমি অলরেডি ইন্ডিকেট করে দিয়েছি, এরপরও যদি না বোঝো কিছু করার নাই। আমি কিভাবে ওটাই ধরেছি ধরবো দেখো, স্যার, আপনি আমি স্যার যেভাবে আপনি ধরেছি যেটা সেভাবেই ধরবে, এখান থেকে স্টার্ট করবে, এই যে নিচের এই বিন্দুটা থেকে স্টার্ট করতে হবে, তীর চিহ্ন থেকে আচ্ছা বুঝতে বুঝতে হবে পেরেছি। তোমাকে। ঠিক আছে, এইভাবে স্টার্ট করতে হবে। যদিও তোমার এখানে অনেক ভুল আছে, বি তে তাপমাত্রা কত বলা নাই, এ তে তাপমাত্রা কত বলা নাই, অথচ এখানে বলেছে দেখো একটি গ্যাসের চক্রাকার পরিবর্তনের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো, 3টি অবস্থানের জন্য সংশ্লিষ্ট তাপমাত্রা উল্লেখ করা হলো। কই সংশ্লিষ্ট তাপমাত্রা? 3টে অবস্থানের জন্য তাপমাত্রা কোথায় ইন্ডিকেট করা আছে, উল্লেখ করা আছে সেটাই। এখানে? কি তোমরা কি বুঝতে পেরেছো প্রশ্নের মধ্যে মাঝে যে Yes, একটু sir. ঝামেলা আছে? তার মানে জি একটা স্যার। আমাদের দেশের এই অবস্থা আর কি। যাই হোক, এগুলো বলা ঠিক হবে না। তাহলে আমরা এখানে এতে বিতে সিতে যে স্থানাঙ্ক গুলো তৈরি হয়, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো, এটা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। Yes, sir, জি বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, এবারে বলো কতে চলে এসো। T1 থেকে T2 অংশে কাজ কত হবে? তো T1 থেকে T2 অংশ, তাহলে তার মানে কি আমার এবিটা 0। ইন্ডিকেট করছে, তাহলে এবি যেহেতু ইন্ডিকেট করছে, তাহলে আমরা ওটা হচ্ছে তোমার, আমি একটু হালকা হিন্টস দিব, তোমাদের বলতে হবে কাজ শেষে, তাই না? T1 থেকে T2 তোমাদের সুন্দর করে লিখতে হবে কিন্তু। তাহলে DW দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি জানি, P ইনটু ডিভি। এখন এখানে P কে বলা হয়েছে সমচাপ, মানে কিন্তু আয়তনের পরিবর্তন, তার মানে এখানে চাপ স্থির থাকতে পারে, আবার চাপ পরিবর্তন হতে পারে। কিন্তু এখন আমার এই ক্ষেত্রে চাপের ব্যাপারটা এখানে আনার প্রয়োজনই নাই, চাপটাকে চাপই রেখে দাও। কিন্তু আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে যে তোমার V1 এর মান যা, V2 এর মানও কি তাই, তার মানে V1 আর V2 দ্যাট ইজ ইকুয়াল টু কি সমান। তার মানে আমরা ডিভির পরিবর্তে কত লিখবো বলো? 0 লিখবো। তো দ্যাট ইজ ইকুয়াল টু জি কত স্যার। হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে জি T1 স্যার। থেকে T2 এই যে অবস্থান পরিবর্তনের জন্য T1 তাপমাত্রা T1 থেকে T2 উন্নতির ফলে সরি অংশে কাজ কত হবে? তাহলে এটা যেহেতু সম আয়তন, অন্য ভাষায় বলবো যে এটা যেহেতু সম আয়তন, তোমরা এভাবে লিখবে যে যেহেতু গ্রাফের এ থেকে বি এটি একটি সম আয়তন প্রক্রিয়া, আমরা জানি যে সম আয়তন প্রক্রিয়ায় আয়তনে কোনো পরিবর্তন হয় না, তো আয়তনে পরিবর্তন না হওয়ার কারণে ডিভি ইকুয়াল টু কত? 0 হবে। আর এটা 0 হওয়ার কারণে কৃত কাজের রাশিমালা থেকে আমরা জানি ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু পি ইনটু ডিভি। তো ডিভি 0 হওয়ার কারণে আমার কৃত কাজ ডিডব্লিউ কত হবে? 0 হবে। এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছে কিনা? জি স্যার। জি স্যার। বাংলা ভাষাগুলো কিন্তু লিখতে হবে, আমি একটু শর্টকাট বলছি, কারণ আমি সরাসরি তো উত্তর বলে দিতে পারি না, এটা তো অ্যাসাইনমেন্ট, তাই না? তোমাদের কিছু লজিক কথাবার্তা উপস্থাপন করতে হবে তোমাদের। তাহলে সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞাটা লিখতে হবে, এটা এই লেখ থেকে বলতে হবে যে এটা কোন প্রক্রিয়া। তো শুরুতে বলে দিবে এটা সম আয়তন প্রক্রিয়া, তাহলে সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞা দিয়ে দিবে। তারপরে সম আয়তন প্রক্রিয়া যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, তাহলে ডিভি 0 হবে। এরপরে কাজের সমীকরণটা লিখবে, তারপরে ফাইনালি ক্যালকুলেশন করলে টোটাল রেজাল্ট হয়ে যাবে। এবং এখানে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু এইগুলোতে বলা আছে, একটু খেয়াল করে দেখো, এগুলো বলা আছে কিন্তু, এগুলো এই নির্দেশিকাগুলো ভালো করে পড়বে কিন্তু। তোমরা কি বুঝতে পেরেছো? এগুলো স্যার। লেখার নিয়মগুলো কিন্তু ডান পাশে বলা Yes, আছে। sir. স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার DW তো স্যার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কাজে কেমন করে লিখবো স্যার? DW তো ডিডব্লিউ 0 লিখবে, কোনো আসছে না। সমস্যা নেই। ডিডব্লিউ মানে এখানে জাস্ট কাজ বোঝানোর জন্য ডিডব্লিউ লিখেছি আমরা। এখানে যে কোনো ডাব্লিউ দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ডিডব্লিউ দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা জি এখানে স্যার। যে সমীকরণ ডিভি, এটা হচ্ছে যে কোনো মানে পরিবর্তন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন তুমি বলছো, এটা বৃহৎ পরিবর্তনও হতে পারে, আবার ক্ষুদ্র পরিবর্তনও হতে পারে। এখন যেহেতু এখানে অঙ্কে মান বলা নাই, সুতরাং আমরা তো বলতে পারি না, তাই না, যেটা কেমন পরিবর্তন, এখানে V1টা কত, এখানে V2 কত, যেহেতু মান বলা নাই, তাহলে কি আমরা বলতে পারবো যে এটা কি পরিবর্তন। সুতরাং ডিডব্লিউ দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ডাব্লিউ দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কয়ের ব্যাপারে কি কোনো সমস্যা আছে আর? না না স্যার। স্যার, সোজা। না স্যার। এবারে চলে আসে খ। খতে বলো, প্রশ্ন পড়ো একজন। খতে আকাশ কর্মকার প্রশ্নটা পড়ো। খতে কি বলা আছে? স্যার তাপমাত্রা T1 থেকে T2 উন্নতির ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, এখন তোমরা নিজেরাই বলো তো, তাপমাত্রা T1 থেকে T2 তে উন্নতির ফলে এখানে কিন্তু গ্যাসের আয়তনে পরিবর্তন হয়নি, তার মানে পিস্টনের অবস্থার পরিবর্তন হয় নাই। তাহলে এখন গ্যাসের তাপমাত্রা কিভাবে পরিবর্তন হলো? তাহলে নিশ্চয়ই বাহির থেকে তাপ আমরা এখানে দিয়েছি, পাত্রের নিচের দিকে তাপ প্রয়োগ করা হয়েছে, তার মানে
গ্যাস তাপ কি করেছে, তাহলে শোষণ করেছে, বাইরে থেকে তাপটা দেওয়া হয়েছে এখানে। তো প্রশ্ন হচ্ছে যে এই যে তাপমাত্রা যে T1 থেকে T2 তে উন্নীত হলো, তাহলে নিশ্চয়ই আমরা এখানে তাপ সরবরাহ করেছি, তার মানে গ্যাস তাপ গ্রহণ করেছে। তাহলে এই গ্রহণকৃত তাপটা কত হবে এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এখন বলো তাহলে তোমার এই T1 থেকে T2 উন্নতির ফলে, তো T1 থেকে যে T2 তে উন্নতি করছো তুমি তাপমাত্রা, এটা কোন প্রক্রিয়ায় উন্নতি করছো? লেখ থেকে বলতে পারবে এখন। সমায়তন। সমায়তন। তাহলে কি আমরা বলতে পারি না, আমি কিন্তু ক খ গ ওইভাবে লিখবো না, আমার তোমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমরা কি জানি, dq that is equal to du plus dw, তো that DW is equal to dw কত বলো 0, dw এখানে কাজ হবে না, কেন হবে না ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে। dq is equal to du. Yes sir. জি স্যার তাহলে ফাইনালি আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, dq that is equal to du, তার মানে কি বলতো, তার মানে এই প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপ বা গৃহীত তাপ কার সমান, তার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। সেই অন্তঃস্থ শক্তির পরিবর্তনের একটা রাশিমালা আমাদের জানা আছে, ওইটা মুখস্থ রাখবে, NCV NCV/dt এটা মুখস্থ রাখবে। তো কোন একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে কিন্তু সিভি কনস্ট্যান্ট, কোন একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিভিটা কনস্ট্যান্ট। তো সিভি বের করার আবার অনেকগুলো টেকনিক আছে। সিভি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে সিভির মান এক ধরনের, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এক ধরনের, ত্রি বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক ধরনের, নানা রকমের এগুলো ক্যালকুলেশন করার একটা টেকনিক আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো সেই দিকে আমরা যাব না, যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিভি কনস্ট্যান্ট, সেটা এক পরমাণু হোক, দ্বিপরমাণু হোক, ত্রি বা বহু পরমাণু হোক, যেটাই হোক না কেন সিভি কনস্ট্যান্ট। আর পাত্রে যে গ্যাস নিয়েছে তার মোল সংখ্যা সেটাও কি কনস্ট্যান্ট। তাহলে NCV এই দুইটাই কি রাশি, কনস্ট্যান্ট রাশি। তাহলে এখন বলতো এই গৃহীত তাপ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কার উপরে নির্ভর করছে এই ক্ষেত্রে, তাপমাত্রার পরিবর্তন স্যার dt এর উপর। তাপমাত্রা পরিবর্তনের উপরে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, NCV আর dt মানে তাহলে আমরা এখানে কি লিখবো, T2 minus T1, T2 minus T1। দেখো এটা বুঝতে পেরেছে কিনা। Yes sir. আচ্ছা, এখন এখানে প্রশ্নে চলে যাও, একটু লেখে চলে যাও। লেখে গেলে দেখো এখানে কি কি জিনিস বলা হয়েছে, প্রয়োজনীয় তথ্য, মানে এই যে খ নম্বর প্রশ্নের উত্তর করার টেকনিক যেগুলো সেটার ব্যাপারে কথা বলছি আমি। প্রয়োজনীয় তথ্য, গাণিতিক সূত্র, গ্রহণযোগ্য উত্তর একক সহ উপস্থাপন করো। এরপরে শুধু গাণিতিক তোমার সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর, শুধু গাণিতিক সূত্র উপস্থাপন। এখন যদি তুমি শুধু গাণিতিক সূত্র উপস্থাপন করো, মানে সরাসরি তুমি এই সূত্রটা তুমি লিখেছো, এই সূত্রটা লিখেছো, তাহলে কিন্তু হবে না। তোমাকে শুরুতে আগে তাপগতিবিদ্যার শুরুতে বলতে হবে যে এটা একটা সময় আয়তন প্রক্রিয়া, এরপরে সময় আয়তন প্রক্রিয়ার সংজ্ঞা বলবে, সংজ্ঞা বলার পরে বলবে যে সময় আয়তন প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ হচ্ছে, তারপরে এই বাক্যটা লিখবে। এই বাক্যটা লেখার পরে ডিউ থাকবে আর ডিডব্লিউ পরিবর্তে 0 বসাবে, যেহেতু সময় আয়তন প্রক্রিয়া কোনো কাজ হয় না। এরপরে ডিকিউ ইকুয়াল টু ডিউ পেলাম, তারপরে ডিউ ইকুয়াল টু আমরা জানি এনসিভি ডিটি, আর ডিটি মানে হচ্ছে T2 minus T1। তো যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা যেহেতু T1 থেকে T2 তে উন্নীত হয়েছে, তার মানে এক্ষেত্রে আমার গ্যাসের গৃহীত তাপ শক্তি কত সেটা আমরা এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারি, বা গ্যাসের গৃহীত তাপ শক্তি যা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কি হবে তাই হবে। এই যে কথাগুলো, এই কথাগুলো তোমাকে সুন্দর করে লিখতে হবে। দেখো বুঝতে পেরেছে কিনা। জি স্যার বুঝতে পেরেছি। এটা ক্ষয়ের জি স্যার। বাংলা ভাষাগুলো কিন্তু লিখতে হবে। তুমি যদি শুধু Yes সমীকরণ sir, বুঝতে পেরেছি। তুমি যদি শুধু সমীকরণ লিখো তাহলে কত মার্ক পাবে, এখান থেকে বলো, এখান থেকে কত মার্ক পাবে? শুধু গাণিতিক সূত্র উপস্থাপন কত পাবে জানো? 1 মার্ক পাবে, 1 পাবে। তাহলে এই প্রশ্নের উত্তর মার্ক কত দেওয়া আছে দেখি, আমি একটু ছোট করে নিচ্ছি। দেখো এই প্রশ্নের মার্ক সর্বমোট আমার 10 স্যার, 10 এখানে লেখা। হ্যাঁ, এই প্রশ্নের ক্ষয়ের প্রশ্নের মার্ক দেওয়া আছে কিন্তু 3। তাহলে 3 কখন পাবে খেয়াল করো, 3 কখন পাবে? যখন এই যে প্রয়োজনীয় তথ্য, গাণিতিক সূত্র, গ্রহণযোগ্য উত্তর, সূত্র সহ গ্রহণযোগ্য উত্তর। আচ্ছা, এই যে গ্রহণযোগ্য উত্তর মানে কি বলা হচ্ছে বলো তো? ভাষাগত যে কথাগুলো আছে এই কথাগুলো তোমাকে বলতে হবে, বুঝতে পেরেছো? তো তুমি যদি এইটা করো তাহলে 3 পাবে। আর যদি তুমি শুধু গাণিতিক সূত্র সহ উপস্থাপন করেছো এটা তুমি 2 পাবে। আর যদি শুধু গাণিতিক সূত্র উপস্থাপন করো তাহলে তুমি 1 পাবে। তাহলে কোন ক্ষেত্রে কত মার্ক পাওয়া যাবে এগুলো মাথায় রাখবে, সেই অনুসারে বাংলা ভাষা দিয়ে কথাগুলো
তথ্যগুলো, কথাগুলো, সূত্রগুলো সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো তোমার স্যার। ইন্ডিকেট করবে। আচ্ছা, তাহলে এটা ক্ষয়ের উত্তর হয়ে গেল। এবারে চলে আসো গতে এই প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা আছে। গতে তো আমরা এখানে বের করতে পারছি না, বলা আছে T2 থেকে T3 পরিবর্তনের ফলে গৃহীত তাপ এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। একই প্রশ্ন এখানে তোমার ক্ষতেও চেয়েছিল গৃহীত তাপ অভ্যন্তরীণ শক্তি, আবার এখানেও সেম প্রশ্নটাই চাচ্ছে। তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে বি থেকে সি এটা কোন প্রক্রিয়া সেটা তো আমি বলতে পারছি না এখানে। তাহলে আমি এখানে তাপ বের করব তাপ কি করে বের করব, আর মানে অভ্যন্তরীণ শক্তি আমরা কিভাবে বের করব। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে যে তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? ইয়েস স্যার। বাকিরা বুঝতে পেরেছো? 23 জন 22 জন স্টুডেন্ট আছো, জি স্যার। জি স্যার, জি। মানে এটা কি বলতে পারবা কোন তাপগতিক প্রক্রিয়া বলা যাবে? বলা যাচ্ছে না তো। স্যার বলা যাবে না স্যার সেরকম। বলা যায় না। না গেলে তাহলে আমি কিভাবে বের করব, তোমার ওই যে গৃহীত তাপ বের করব? হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তিটা বের করা যাবে। অভ্যন্তরীণ শক্তি কিন্তু তুমি ইজিলি বের করতে পারো, কেননা অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, দেখি তোমাদের এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই। যে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, সেটা এক পরমাণুক হোক, দ্বিপরমাণুক হোক, ত্রি বা বহু পরমাণুক হোক, সেটা এই সমীকরণ দিয়ে বের করবে, NCV/dt। দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, NCV আর dt মানে কি বলো? dt মানে হচ্ছে তোমার T3 মাইনাস T2 minus T3 minus T2। T3 মাইনাস T2, মানে তাপমাত্রা T2 থেকে T3 পরিবর্তনের ফলে। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি? অভ্যন্তরীণ শক্তি বের করতে পারি। এটার উত্তর হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা এটা কোন প্রক্রিয়া, হ্যাঁ এটা প্রশ্ন হচ্ছে যে আমরা এটা কোন প্রক্রিয়া সেটা তো বলতে পারছি না। দেখো, বলেছে যে প্রয়োজনীয় তথ্য, গাণিতিক সূত্র, গ্রহণযোগ্য উত্তর উপস্থাপন করতে হবে। মানে ওই যে আগের কথাগুলো এখানে বলা হয়েছে। শুধু গাণিতিক সূত্র ধারণা উপস্থাপন করলে মানে ধারণা উপস্থাপন মানে কোন ক্ষেত্রে কোন নাম্বার গুলো পাবে সেইগুলো এখানে বলা আছে। 4 মার্ক কখন পাবে? যখন এইটা তুমি ফলো করবে তখন 4 মার্ক পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেটা কোন প্রক্রিয়া সেটা তো আমি নিজেই বলতে পারছি না এই লেখ থেকে, তাহলে আমরা এটাকে ধারণা কিভাবে উপস্থাপন করব, তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, এক্ষেত্রে যেহেতু এই প্রশ্নটার মধ্যে কিছুটা ত্রুটি আছে, তোমরা অভ্যন্তরীণ শক্তি যেটা বের করা হয় তার যে সমীকরণ সেটা তোমরা এখানে এইভাবে লিখবে, D = NCV/dt। তো NCV আর dt হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন T3 - T2, ইনিশিয়াল হচ্ছে তোমার T2 আর ফাইনাল হচ্ছে তোমার T3। এখন এখানে খেয়াল করো, তুমি একটু নিজেই চিন্তা করে বলো, এই লেখ থেকে বলতে হবে তোমাকে, বি থেকে সি তে যাচ্ছে, বলো তো বি থেকে যদি আমি সি তে যাই, এই পাত্রটা কিন্তু খেয়াল করো, এই পাত্রটা যেটা নেওয়া হয়েছে এই পাত্রটা হচ্ছে তাপের সুপরিবাহক। আচ্ছা, তাহলে সুপরিবাহক হলে ব্যাপারটা কি দাঁড়াবে বলো তো? এই বি তে অবস্থান করার কারণে যে তাপমাত্রাটা ছিল T1 T2, বি তে যে তাপমাত্রা ছিল T2, এখন তুমি যখন তোমার বি থেকে, অর্থাৎ তোমার বি তে যে আয়তন ছিল V1, তো V1 থেকে যখন আমি সি এর দিকে যাব তখন আয়তন কি হবে? বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে চাপ কমে যাবে। তো আয়তন বেড়ে গেলে চাপ কমে গেলে তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে বলো? গ্যাসের প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে বলো? স্যার প্রসারণ হচ্ছে। প্রসারণ হচ্ছে স্যার, আয়তন বেড়ে গেছে। তো প্রসারণ কে করে বলো তো? সিস্টেম নিজে করে নাকি পরিবেশ করে? স্যার পরিবেশ করে। সিস্টেম করে স্যার। সিস্টেম করে। সিস্টেম নিজে। প্রসারণ হলে সিস্টেম নিজে কাজ করবে, আর সংকোচন হলে পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে। তাহলে এটা যেহেতু প্রসারণ হচ্ছে, তাহলে সিস্টেম কার বিনিময়ে কাজ করে এটাকে প্রসারণ করছে? তার অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে। জি স্যার। জি স্যার। তাহলে তার অভ্যন্তরীণ শক্তি আগে যা ছিল, বি তে যা ছিল, এখন কি সেটা থাকবে না কমে যাবে বলো? স্যার বেড়ে যাবে স্যার। আবার একটু বলেন স্যার। ক্লাসে আছো নাকি অন্য কোথাও কোনো কাজে বিজি আছে তোমরা? বি তে গ্যাসের যে চাপ আর আয়তন, তুমি যখন সি তে যাচ্ছ তাহলে চাপ আর আয়তন কি ওটাই আছে নাকি চেঞ্জ হচ্ছে বলো? চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হয়েছে বলো, গ্রাফ থেকে বলো। স্যার আয়তন বেড়ে গিয়েছে, চাপ কমে গিয়েছে। আয়তন বেড়ে গিয়েছে, চাপ কমে গিয়েছে। তাহলে গ্যাসের কি হয়েছে এখানে? প্রসারণ। প্রসারণ কে করেছে?
সিস্টেম করেছে। সিস্টেম System করেছে। করেছে। সিস্টেম কার বিনিময়ে প্রসারণ করেছে? সিস্টেমের এনার্জি কোথায়? অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি। জি স্যার। তাহলে এখন তার এই যে ইন্টারনাল এনার্জির বিনিময়ে সে কাজ করে পিস্টনকে উপরের দিকে উঠিয়ে দিয়েছে, ফলে আয়তন কমে গিয়েছে, আয়তন বেড়ে গিয়েছে, চাপ কমে গিয়েছে। তাহলে এখন বলো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হলো এখানে? কমে যাবে। কমে যাবে। তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমে গেলে তার এখন প্রশ্ন হচ্ছে যে গ্যাসের আয়তন যখন প্রসারণ হয় তখন তাপ কি গৃহীত হয় না তাপ বর্জিত হয়? স্যার তাপ গৃহীত হয়। আয়তন যখন প্রসারণ হয় তখন তাপ গৃহীত হয়। কোত্থেকে গ্রহণ করবে? স্যার পরিবেশ থেকে। পরিবেশ থেকে পরিবেশ গ্রহণ থেকে। করবে, যেহেতু এটা তোমার তাপ সুপরিবাহী পাত্র নেওয়া হয়েছে এখানে, সুতরাং সে পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে। এখন যেহেতু এটা কোন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া না জানলে তো আমরা এই গৃহীত তাপটা আমরা বের করতে পারছি না, কিন্তু আমরা কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা অবশ্যই কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে তোমরা এই তোমার ওই যে গৃহীত যে শক্তিটা সেটা না লিখে তোমরা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তন কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো এখানে ব্যাখ্যা করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? তবে এখানে এই প্রশ্নটা যেটা মানে ওরা চাওয়ার কথা সেটা হচ্ছে যে তোমার এই যে T2 থেকে T3 তে পরিবর্তনের ফলে কৃত কাজ কত হবে সেটা কিন্তু বের করা যায়। কাজটা কত হবে, DW কত হবে, এটা বের করা যাবে। তো এটা কিভাবে বের করা যায় সেটা একটু আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। যদিও প্রশ্নে বলা নাই, প্রশ্নের মধ্যে ভুল আছে, এখানে ত্রুটি আছে কিছুটা, তারপরে আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটা ভি আর এটা হচ্ছে তোমার পি। এই যে এটাই হচ্ছে তোমার সেই লেগ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বি পয়েন্ট আর এটা হচ্ছে তোমার সি পয়েন্ট। বি তে তোমার চাপ কত ছিল? চাপ হচ্ছে তোমার P2, আয়তন V1, তাপমাত্রা T2। আর সি তে কি ছিল? চাপ হচ্ছে তোমার P1, আয়তন হচ্ছে V2 আর তাপমাত্রা হচ্ছে T3। এই তো ব্যাপার। আচ্ছা এখন বলো তো গ্যাসের ক্ষেত্রে আমার এই যে বি থেকে যে সি তে যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা কাজ বের করতে চাই তাহলে কাজ কিভাবে বের করতে পারি একটু আমাকে বলো। এটা গতদিনে পড়া থেকে রিকল করতে হবে তোমাদের। কেউ বলতে পারো? এটা আসলে এই প্রশ্নটা চাওয়ার কথা ছিল স্যার কাজ DW কত ইজ ইকুয়াল হবে? টু পিডিবি। স্যার আয়তন ও ক্ষেত্রফলের ক্ষেত্রফল। হ্যাঁ, এখানে একজন স্টুডেন্ট বলতে পেরেছে এখানে ক্ষেত্রফল বিবেচনায় কিন্তু আমরা কাজটা বের করতে পারি। তাহলে আমরা DW ইকুয়াল টু PdV এটা এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি না, কেননা এটা কোন প্রক্রিয়া সেটা আমরা স্পেসিফাই করতে পারি না, যার জন্য। সুতরাং আমরা এই ক্ষেত্রে এই লেখ থেকে আসলে এই প্রশ্নটা চাওয়ার কথা ছিল যে কাজ কত হবে সেটা, কিন্তু ওরা আসলে ভুলে যেটা আমার মনে হয় চেয়েছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তো আমরা বের করতে পারি। ফাইনাল তাপমাত্রা, ইনিশিয়াল তাপমাত্রা দুইটা পয়েন্টের আমাদের জানা থাকবে, তাহলে সেটা ওই যে D ইকুয়াল টু NCV dt সেটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু কাজটা তোমার কি পরিমাণ তাপ গৃহীত হয়েছে সেটা বের করার জন্য তো আরো কিছু ক্লু লাগবে এখানে গ্রাফ থেকে। তো সেই গ্রাফ তো আমাকে সেই ক্লুটা দিচ্ছে না যেটা কোন প্রক্রিয়া। কিন্তু আমার এই গ্রাফের এই সরলরেখা থেকে কিন্তু আমি আমার কাজ বের করতে পারি। তাহলে কাজ বের করার ফর্মুলা কি? তোমাদের একজন বন্ধু বলেছে সাব্বির যে তোমার এই যে তোমার এই বি থেকে উভয় অক্ষের উপরে লম্ব টেনে দাও, তাহলে এই উভয় অক্ষের উপরে লম্ব টেনে দাও, তার এই পয়েন্টে যে আয়তন সেটা কিন্তু V2 আর এই পয়েন্টে যে আয়তন সেটা কিন্তু V1। আচ্ছা এখন বলো তো এখানে যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এই ক্ষেত্রটার নাম কি বলো তো? এটা ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়াম ক্ষেত্র তৈরি হয়েছে না? ট্রাপিজিয়াম। আরে ট্রাপিজ, তাহলে গ্যাসের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় তা কি নির্দেশ করে? কাজ নির্দেশ করে। এটাই প্রশ্নটায় চাওয়ার কথা, কিন্তু ভুলে হয়তো তারা ওইটা লিখেছে। তো যাই, তারপরে আমরা এখানে কাজ বের করব। তো কাজ DW দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা বলো? তাহলে এখানে পয়েন্টের নাম দিয়ে দাও, ধরো তোমার এটাকে নাম দিয়ে দাও V1, ওইটা D। তার মানে আমরা কি লিখতে পারি না? V1 B C V2 ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এটা বুঝতে পেরেছে কিনা? জি স্যার। জি স্যার। এখন ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল তার বাহুদ্বয়ের গুণ যোগফল সমান্তরাল গুণন বাহুদ্বয়ের তাদের যোগফল মধ্যকার গুণিত লম্ব দূরত্ব। হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বলো এখন সমান্তরাল বাহু এখানে কে কে আছে বলো? স্যার বি V1 আর স্যার সি V2। V1 আর CV2। হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা পয়েন্ট ইন্ডিকেট করতেছি। এটা হচ্ছে তোমার P2
আর এই জায়গায় যে তোমার চাপটা আছে সি তে যা, বা এই যে এটা হচ্ছে তোমার এ, হ্যাঁ, তো এই পয়েন্টে যে চাপ সেটা হচ্ছে তোমার P1। দেখো তো লেকটা পরিষ্কার বোঝা গেল কিনা এখন? এ থেকে বি, বি জি থেকে স্যার। সি, আবার সি থেকে এ। দেখো বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এখন তাহলে সমান্তরাল বাহু কে কে? একটা হচ্ছে তোমার বি ভি1, আর একটা হচ্ছে সি ভি2। স্যার CV2। তাহলে বলো তো এই যে বি ভি1, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা বলতে কি বোঝানো হচ্ছে বলো, লেখ থেকে বলো। স্যার চাপকে বোঝানো হচ্ছে স্যার। স্যার স্যার BV1 হচ্ছে P2 আর স্যার CV2 হচ্ছে P1। P1, তাহলে আমরা কি লিখবো বলো? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি লিখবো? কুইক রেসপন্স করো। P2 plus P1। P2 প্লাস P1, এটার ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো। না স্যার। না স্যার। আচ্ছা, এবারে বলো পরেরটা বলো, ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব কত? এই যে দূরত্বটা, এটাই তো, সেই দূরত্বটা কত বলো তো? স্যার V2 minus V1। V2 মাইনাস V1। V2 minus V1। V2 এটা minus V1। এটা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো জি তো, স্যার। আমরা গ্রাফ থেকে যদি এখানে P1 P2 মান দেওয়া থাকে, তাহলে কি আমরা সেই মানটা এখানে অ্যাপ্লাই করব? আবার এই পয়েন্টে আয়তন কত সেটা V1 জানা থাকবে, এই পয়েন্টে আয়তন কত V2 আমার জানা থাকবে। তাহলে এই সমীকরণ ব্যবহার করলে কাজ কত জুল এটা আমরা লিখতে পারবো না? Yes sir। জি স্যার। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা এই যে বি থেকে সি তে পরিবর্তনের ফলে কাজ কত হয় সেটা কিন্তু আমরা এই লেখ থেকে বের করতে পারি। তাহলে যে কোনো লেখ থেকে কাজ পাওয়ার জন্য পি বনাম ভি লেখ থেকে কাজ পাওয়ার ক্ষেত্রে মূল কনসেপ্ট এটা একটু মনে রাখবে যে তোমার এটা যেহেতু কোনো প্রক্রিয়ার মধ্যে ফেলা যাচ্ছে না, কিন্তু আমরা ওই যে ক্ষেত্রের যে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফল ব্যবহার করে কিন্তু আমরা কাজ বের করতে পারি। সেটাই অ্যাকচুয়ালি এই প্রশ্নে চাওয়ার কথা ছিল, কিন্তু চেয়েছে তোমার অন্য বিষয়টা। তো তাহলে আমরা ক্ষেত্রফল যে বের করতে পারলে আমরা কি পেয়ে যাব? কাজ পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল পাওয়ার জন্য এটা যেহেতু ট্রাপিজিয়াম ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে সে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে সেটা আমাদের এখানে যে রাশিগুলো এসেছে, রাশিগুলোর মান গ্রাফ থেকে আমাদের জানা থাকতে হবে। P1 এর মান যদি জানা থাকে, P2 এর মান যদি জানা থাকে, V1 V2 যদি জানা থাকে, তাহলে এই সমীকরণ ব্যবহার করলে ওই যে বি থেকে অর্থাৎ তাপমাত্রা T2 থেকে T3 পরিবর্তনের ফলে কি পরিমাণ কাজ হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো যেহেতু তোমাদের এখানে তার প্রশ্নটা, মানে কি আমরা কাজ বের করে দিব স্যার? হ্যাঁ তোমরা কাজও বের করবে, আমি একটু বলে দিই। তোমরা এখানে কি কি বের করবে? ওই লাস্টের প্রশ্নটাই এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করবে। D = NCV dt, NCV T3 - T2 এগুলো লিখবে, কোন পয়েন্টের কোন তাপমাত্রা সেইগুলো এখানে লেখার পরে তারপরে তোমার এখানে আবার কাজও এই লেখচিত্রটাতে কাজটা বের করার চেষ্টা করবে, করে লাস্ট পর্যন্ত এইটুকু এসে তোমরা স্টপ রেখে দিবে। এইটুকুই করবে তোমরা। হ্যাঁ স্যার এখানে কি কোনো তথ্য লিখতে হবে না, যেমন কোন প্রক্রিয়া পাইলাম না স্যার, তাহলে কি নাম্বার কম পাবো? নাম্বার দেওয়ার বিষয় সেগুলো আমি দেবো, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, যেভাবে বললাম সেগুলো বলবা। আর এটা কোনো প্রক্রিয়া না, সেটা তো এতক্ষণ ব্যাখ্যা করা হলো। তাহলে এগুলো অ্যাপ্লাই করে তোমরা অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখে জমা দিয়ে দিবে। হ্যাঁ।